মঞ্চে আসীন সুসম্মানীয় অতিথিবৃন্দদের আমরা আমাদের অন্তরের আন্তরিকতা দিয়ে আমরা বরণ করে নেব। পুষ্পস্তবক, উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে সহযোগিতায় থাকছে জয়শ্রী দে এবং নয়ন কৈরি। আমরা প্রথমে বরণ করে নিচ্ছি শ্রদ্ধেয় সুনীল মাহাতো মহাশয়কে। আজিকার এই শুভ লগনে পুষ্পস্তবক বন্ধনে বরণ করিব সব অতিথিরে, বাঁধিব স্নেহের বন্ধনে। আমরা সুসম্মানীয় অতিথিদের আমরা বরণ করে নিচ্ছি। আমরা এরপরে বরণ করে নিচ্ছি শ্রদ্ধেয় মীনাক্ষী নায়ক মহাশয়াকে। অনুষ্ঠানে বরণের পর্ব চলছে। আমরা মঞ্চে আসীন সুসম্মানীয় অতিথিবৃন্দদের একে একে আমরা বরণ করে নিচ্ছি আমাদের অন্তরের আন্তরিকতা দিয়ে। আমরা এরপরে বরণ করে নিচ্ছি রবীন পান্ডে মহাশয়কে। আজিকার এই শুভ লগনে পুষ্পস্তবক বন্ধনে বরণ করিব সব অতিথিরে, বাঁধিব স্নেহের বন্ধনে। আমরা বরণ করে নিলাম শ্রদ্ধেয় রবীন পান্ডে মহাশয়কে। এরপর আমরা বরণ করে নিচ্ছি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি শ্রদ্ধেয় অশোক দাস মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নেব নিশীথ ভূষণ মাহাতো মহাশয়কে। নিশীথ ভূষণ মাহাতো মহাশয়কে আমরা বরণ করে দিচ্ছি আজকের এই মহৎ প্রাণের মহৎ অনুষ্ঠানে। শ্রদ্ধেয় নিশীথ ভূষণ মাহাতো মহাশয়। এরপর আমরা বরণ করে নেব রূপসী বাংলার কর্ণধার দেবরাজ মাহাতো মহাশয়কে। আজিকার এই শুভ লগনে পুষ্পস্তবক বন্ধনে বরণ করিব সব অতিথিরে, বাঁধিব স্নেহের বন্ধনে। মঞ্চে আসীন সুসম্মানীয় অতিথিদের আমরা বরণ করে নিচ্ছি একে একে। বরণ করে নিলাম রূপসী বাংলা গ্রুপের কর্ণধার দেবরাজ মাহাতো মহাশয়। অশোক দাস, শ্রদ্ধেয় অশোক দাস মহাশয় রূপসী বাংলা গ্রুপের কর্ণধার দেবরাজ মাহাতো মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় অর্থাৎ শাল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। এক নান্দনিক মুহূর্ত, একটু করতালি হোক। করতালির উষ্ণ অভ্যর্থনায় আমরা প্রাণিত হই।
প্রদীপের নাম দিয়েছি মানব সভ্যতা। প্রদীপ ধারয়িতা স্বয়ং মানুষই, পদেও তেলটুকু মানুষের মনুষ্যত্ব। প্রদীপের সলতে অক্ষয় অমর হৃদয়ের শিখা হয়ে কিরণ বিকিরণ করে চলেছে। যার দিবাকর দীপ্তিতে আপ্লুত হয় ভুবন, পূর্ণ হয় আলোয় আলোয়। জ্ঞানের দীপ্ত শিখা প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন মঞ্চে আসেন সুসম্মানীয় অতিথিবৃন্দ। হ্যালো, কথা হচ্ছে না। হ্যালো, ঠিক আছে। ওইখানে সুইচটা আছে এইখানটার, ওই কপাটের আড়ালে। হ্যাঁ, এফ লেখা আছে মনে হয়, দেখো। হ্যাঁ, अशतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्युर्मा अमृतांगमया आविराविर्मयेति। কুয়াশার তমসা ছিন্ন করে প্রজ্বলিত হোক প্রাণের প্রদীপ। দিক থেকে দিগন্ত ধ্বনিত প্রতিধ্বনিত হোক একটি নাম, রূপসী বাংলা। আকাশ বাতাস মুখরিত করে ধ্বনিত হোক একটি নাম, রূপসী বাংলা। রূপসী বাংলা মানে চিরন্তনী ধারা, রূপসী বাংলা মানে সৃজনের কারুকৃতি, রূপসী বাংলা মানে মিলনের উৎসব, রূপসী বাংলা মানে শান্তি ও সম্প্রীতি। জ্ঞানের দীপ্ত শিখা প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা হলো, এবং অনুরোধ করব ফ্যানগুলো চালিয়ে দিতে। উদ্বোধনী নৃত্য উপস্থাপন করবেন জয়শ্রী দে।
অনেক অনেক ধন্যবাদ জয়শ্রী দে মহাশয়কে আজকের এই মহৎ প্রাণের মহৎ অনুষ্ঠানে হৃদয়ের টানে প্রাণের আকর্ষণে নিবিড় ভালোবাসায় আগত সকলকে স্বাগত জানিয়ে সূচনা বক্তব্য উপস্থাপন করবেন রূপসী বাংলার কর্ণধার নমস্কার। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই উপস্থিত হওয়ার জন্য। আমাদের মধ্যে যারা গুণীজনেরা উপস্থিত হয়েছেন, আমাদের সুনীল দাস শ্রদ্ধেয় পিনারে পলাশের বন গানের স্রষ্টা সুনীল দা আছেন, আমাদের রবীন্দা আছেন, অশোক বাবু আছেন, আর মীনাক্ষী দি আছেন আমাদের সাংবাদিক, আমাদের দিদির মতো তিনি সবসময় পরামর্শ দিয়ে থাকেন। অনির্বাণদা আছেন আমাদের জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, আর আরেকজন যিনি আছেন সব থেকে বাঁ দিকে। সত্যি কথা বলতে গেলে এই লোকটা না থাকলে আমি হয়তো আজকে এই সাংবাদিকতা তো দূরের কথা, এই লাইনটাতে কোনোদিন আসতে পারতাম না। আমি জীবনে কখনো ভাবিনি যে আজকের দিনটা এবং এই রূপসী বাংলাকে একটা ব্র্যান্ডে পরিণত করব, এটা জীবনে কোনোদিন ভাবিনি। নিষিদ্ধ যদি না থাকতো তাহলে আমি হয়তো আজকে কোথাও চাকরি করতাম, কোনো বড় প্রতিষ্ঠানে থাকতাম, কিন্তু এই মানুষটার জন্য আমি আজকে এই জায়গাতে। তবে যখন কথাটা উঠলো দুটো কথা অবশ্যই বলবো। তখন সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বিসি এর জন্য ভর্তি হয়েছি। একদিন পুরুলিয়া টাউনে ঘুরতে ঘুরতে নজরে পড়লো ভারত ভূমি পত্রিকার কার্যালয়। তখন আমি সবাই কবিতা গল্প এগুলো লেখালেখি করতাম। সত্যি কথা বলতে গেলে সাংবাদিকতা বলে কি জিনিস হয় সেটা আমি কখনো জানতাম না। সেখানে আমার ইচ্ছে ছিল আমার লেখা হয়তো কোনো পত্রিকায় প্রকাশিত হবে, তার জন্য সেখানে গিয়েছিলাম। সেখানে নিষিদ্ধার সঙ্গে আমার পরিচয় হয়। তারপর নিষিদ্ধ আমাকে নিয়ে যায় অসিত বাবুর কাছে। সেখান থেকে যাত্রাপথ শুরু। ওই যে নদীতে জল বইছিল, নিষিদ্ধা একটা শুধু আল দিয়ে শুধু যাত্রাপথটা ঘুরিয়ে দিল। সেখান থেকে আজকের এই যাত্রা। তখন সালটা ছিল 2011 সাল। তখনকার যে সাংবাদিকতা আর আজকের সেটা অনেক পার্থক্য, হাজারো পার্থক্য আছে। তখন আমরা দেখেছি গ্রামে গ্রামে সাইকেলে নিয়ে যেতাম খবর করতে। নিষিদ্ধা জানে ভালো করে, নিষিদ্ধার নদী এপারে বাড়ি, আমার নদীর ওপারে। যখন আসতাম সাইকেলে করে পুরুলিয়া শহরে, নদীতে বর্ষাকালে বন্যা থাকলে তখন হয়তো সাইকেলকে কাঁধে নিয়ে, এখন যাকে বাহুবলী বলা হয়, সেরকম ভাবে নদী পারাপার করতাম প্রতিদিন সকালবেলা আর বিকেলবেলা। আজকে তারপর দীর্ঘ সময় বিভিন্ন পত্রিকাতে কাজ করেছি। 2016 সালে আমি এই সাংবাদিকতার জীবন থেকে মুক্তি নিয়ে কলকাতা পাড়ি দিয়েছিলাম যে অন্য কিছু করব। সেখানে গিয়ে রূপসী বাংলার বলতে গেলে প্রতিষ্ঠাটা সেখানে। মূলত তখন সিনেমার করার একটা আমার মনে উদ্যম ছিল, ইচ্ছা ছিল, সেই ইচ্ছা নিয়েই কলকাতায় পাড়ি দেওয়া। সেখানে আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অনুপ সেনগুপ্ত, তার হাত ধরে চিত্রনাট্য লেখা পরিচালনা তার হাতে করে নেওয়া। সেখানেই রূপসী বাংলার জন্ম দিয়েছিলাম ফিল্মস অ্যান্ড মিউজিকের হাত ধরে। তথ্যচিত্র নির্মাণ, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম এগুলো দিয়ে রূপসী বাংলার পথ চলা শুরু 2016-তে। তখন কলকাতার আমার কিছু বন্ধু বান্ধব ছিল, সুন্দরবনের এক আমার বন্ধু ছিল, আজকে হয়তো তাকে বলেছিলাম আসতে পারেনি, রাকেশ হাউলি, এবং তারাপীঠের আমার এক বান্ধবী ছিল দেবলীনা ব্যানার্জি। মূলত এই তিনজনের উদ্যোগে রূপসী বাংলার সেদিন জন্ম হয়েছিল কলকাতায়। তারপর 2017-তে আমি যখন আবার ফিরে আসি, তারপরে সংবাদের কাছে আবার মন দিই এবং রূপসী বাংলাকে একটা ব্র্যান্ড করে শুধু পুরুলিয়া নয়, পুরুলিয়ার বাইরে ছড়িয়ে দিতে চেয়েছি। যার জন্য বরাবরই আমি পুরুলিয়ার বাইরে বাঁকুড়া, বর্ধমান, দিনাজপুর, নদিয়া সব জায়গাতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে সকলের আশীর্বাদে এবং ভালোবাসায় আমাদের রূপসী বাংলার
মোটামুটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়াতে পেরেছি। এবং আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছে বাঁকুড়ার 2 সাংবাদিক, আমার ইনামুল ভূঁইয়া, রেজাউল কোটাল, পূর্ব বর্ধমান থেকে আছে দেবাশিস ঘোষ, আরও অনেকেই আছে নদিয়া থেকে, তারা আসতে পারেনি। যারা আসতে পেরেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং আমার পুরুলিয়ার যারা রয়েছে, পুরুলিয়াতে তাদের সঙ্গে যেহেতু আমার রেগুলারই যোগাযোগ হয়, প্রতিনিয়ত যোগাযোগ হয়, আমার মূল উদ্দেশ্য ছিল সবার সঙ্গে ফোনে যোগাযোগ হয়, সবার সঙ্গে একবার যেন একসঙ্গে মেলামেশাটা দরকার, একসঙ্গে কথা বলাটা দরকার, যাতে করে আগামী দিনে আমরা এটাকে আরো বড় জায়গাতে পৌঁছাতে পারি, আরো ভালোভাবে আমরা ভুল ত্রুটিগুলো সংশোধন করে আগামী দিনে এগিয়ে যেতে পারি। মূলত তার জন্যই আজকের আমাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠান। এবং সর্বোপরি আমার যারা পুরুলিয়ার সাংবাদিক রয়েছেন, আমাদের দীপু পরামানিক রয়েছে, মৌসুমীদি আছে, আশিফ আছে, আশিফ জঙ্গলমহল চ্যানেল চালালেও সবসময় আমার সঙ্গে থাকে, সবসময় পাশে থাকে। বাকি বড় থেকে আছে দিব্যেন্দু মাহাতো, ভরতদা আছে, বাকি অন্যান্য যারাই আছে, সবারই কম বেশি সহযোগিতা সবসময় পেয়েছি। এবং আগামী দিনেও আমরা সকলের সহযোগিতা নিয়ে এই রূপসী বাংলাকে আরো সারা বাংলার মধ্যে ছড়িয়ে দিতে চাইছি। আজকের এই 8ম বর্ষপূর্তিতে বিশেষ করে এর আগে আমরা কখনো বর্ষপূর্তি পালন করতে পারিনি। 8ম বর্ষপূর্তিতে এটাই আমরা আজকে অঙ্গীকার করছি, যাতে করে আগামী দিনে আমরা রূপসী বাংলাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। খুব আবেগতাড়িত হয়ে তার সূচনা বক্তব্য উপস্থাপন করলেন দেবরাজ মাহাতো। রূপসী বাংলা নিছক একটি নাম নয়, রূপসী বাংলা হলো পুরুলিয়ার বুকে একটি মাইল ফলক। শুধু পুরুলিয়া নয়, সমগ্র পশ্চিমবঙ্গে রূপসী বাংলাকে চেনে। এবং আমি জানি করোনা কালে যখন মঞ্চ বন্ধ হয়ে গিয়েছিল, সেই সময় কিন্তু রূপসী বাংলা সেই চ্যানেল থেকে লাইভ বিভিন্ন সাহিত্যিক লব্ধ বক্তব্য, কবিতা পাঠ, গানের চর্চা, নৃত্য তারা উপস্থাপন করতো 1 ঘন্টা করে। এটা আমি দেখেছি এবং সেইগুলোকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এটাও কিন্তু মানুষের বেঁচে থাকার একটা টনিক। অনেক অনেক ধন্যবাদ দেবরাজ মাহাতো মহাশয়কে বক্তব্য রাখার জন্য হার্দিকভাবে অনুরোধ জানাচ্ছি, সাথেও সুনীল মাহাতো মহাশয়কে। তো আজকে আমাদের রূপসী বাংলা দেবরাজ মাহাতোর যে মানে সংবাদ সংগঠন রূপসী বাংলার 8ম বর্ষপূর্তি উপলক্ষে এখানে আসতে পেরে এই অনুষ্ঠানে খুবই ভালো লাগছে। এবং আমাদের সঙ্গে আজকে অনির্বাণবাবু থেকে শুরু করে সবাই আছে, রবিন আছে, মীনাক্ষী আছে, বাবু আছে, বা আমাদের বংশী আছে, ভরত আছে, মৌসুমী আছে, যারা সবসময় রূপসী বাংলার সঙ্গে আছে, আশিফ আছে। আমি তো সবাইকে চিনি। তো আজকে যে রূপসী বাংলা যে চ্যানেল বা এই ধরনের আরো অনেক মানে সংবাদ সংগঠন এখানে তৈরি হয়েছে, আমরা তো শুরু করেছি সেই কবে থেকে, যখন পুরুলিয়াতে ছিল জনআহ্বান, মুক্তি, মর্মবিনা, এরকম একটা কাগজ ছিল। আর তখন থেকে আমরা শুরু করেছি। সেই সময় আমরা শুরু করেছিলাম একটা কাগজ, কোথাও লেখা থাকতো, তো আমরা সেটাকে জন্য করে রাখি দিতাম।
এবং আমরা মিডিয়া বলতে আমরা তখন প্রিন্ট মিডিয়াই বুঝতাম, তারপরে আমাদের ওই রেডিও এলো, তারপরে টেলিভিশন এলো। টেলিভিশনে আমরা মানে অনেক চেষ্টা করে দুটো অনুষ্ঠান করতাম, একে ওকে ধরে টরে ওখানে একটা হয়তো ঝুমুরের অনুষ্ঠান করলাম। আমি কলকাতাতে আকাশবাণীতে অনেকবার গেছি যে আমাদের ঝুমুর টুমুর একটু আপনারা বাজান না, শেষ পর্যন্ত কিন্তু করতে পারেনি সেটা। তো পরবর্তীকালে তখন সুনীল কি নাম কলকাতাতে যিনি ওই জেলা বেতার করতেন, ওনাকে বলেছিলাম আমি ওখানে গীতিকারের জন্য, অ্যারেঞ্জমেন্টের জন্য, সেটাও হয়নি। আমি 2-4বার অ্যাপ্লাই করেছিলাম, তাও হয়নি। তো পরে আমাকে সুনীলবাবু আমাকে বলছিলেন যে কলকাতায় দেখা হলো যে তুমি একটা ওই তোমার গানের গীতিকার হিসাবে তুমি একটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে নিয়োগ করলো রেডিওতে। তেমন তোর এখন আর নেই কি করে, যখন চাইলাম তখন দিলেন না আপনারা। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হলো যে এই যে মিডিয়া আমাদের ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল না আমাদের পুরুলিয়াতে। আমাদের এমনি মিডিয়া তো, ইলেকট্রনিক মিডিয়া তো ছিলই না। আমরা তখন একটা আমাদের কথা তো বলতে হবে, এই যে পুরুলিয়ার এই ডেভেলপমেন্ট হচ্ছে না, পুরুলিয়া মানে অনগ্রসর জেলা, পিছিয়ে পড়া জেলা, পুরুলিয়ার এই চাই অমুক চাই তমুক চাই, এইসব বলার জন্য তো আমাদের কিছু মানে মিডিয়া দরকার। সেই মিডিয়া যখন আমাদের হাতের কাছে নাই, তখন কিন্তু আমি একটা জিনিস আমি অ্যাপ্লাই করেছি, আমি একটা জিনিস নিয়ে গবেষণা করেছিলাম। পৃথিবীর 7টা দেশে ফোক মিডিয়ার উপর একটা গবেষণা হয়েছিল, ফোক মিডিয়া। যে আমরা এই যে ফোক মিডিয়া আছে, আমাদের যে লোকমাধ্যম, আমাদের যে লোক সংস্কৃতি আছে, সেইগুলোকে আমরা প্রতিবাদের, সেগুলোর মাধ্যমে আমরা বলতে পারি। এবং সেটা নিয়ে আমি পুরুলিয়াতে মানে ইন্ডিয়ার গবেষণা আমি এখানে করেছি। প্রসঙ্গ লোকমাধ্যম বলে তখন একটা সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড কালচারাল অ্যাকশন আমাদের ছিল, সঞ্জীব সরকার মহাশয় ওরা করেছিলেন আর কি। সেখান থেকে প্রসঙ্গ লোকমাধ্যম বলে একটা মানে বই বেরিয়েছিল। সেখানে আমি পুরুলিয়ার এই যে লোক সংস্কৃতি আছে, আমাদের লোকগান আছে, লোকনৃত্য আছে, এগুলোকে আমরা ডেভেলপমেন্টের কাজে কিভাবে ব্যবহার করতে পারি আর কি, সেটার উপর আমরা একটা গবেষণা প্রবন্ধ সেখানে ছাপা হয়েছিল। এবং আজকে আপনারা যাই দেখছেন, এই পিলারে পলাশের বন থেকে শুরু করে ঝুমুরের যে ক্যারেক্টারটা, সেটা আমি পাল্টেছিলাম, মানে আমাদের কথা বলার জন্য যেটাকে আমি মানে তৈরি করেছিলাম আর কি। পিলারে পলাশের বন মানে অনেকে ভাববেন যে এটা একটা প্রেমের গান, আমি অনেক জায়গায় বলেছি আর কি, কিন্তু প্রেমের গান, এটা অত্যন্ত দুঃখের গান। দুঃখের গান এই জন্য, যেখানে শাল জঙ্গল শেষ হয়ে যায়, শাল জঙ্গল যেখানে একদম সমাপ্ত হয়ে যায়, সেখানে কিন্তু ওই পলাশ গাছটা জন্মে। তো শাল জঙ্গলটাই কিন্তু আসল, সেটা যেটা আমাদের সৌন্দর্য, আমাদের অনেক কিছু উঠতে দরকার আর কি। শালটা, এই পলাশ গাছ অত্যন্ত মানে রদ্দি গাছ আর কি, যেটা ভালো করে জ্বালানিও হয় না, তার কিন্তু ফুলটা ভালো দেখতে। তো আমরা কি করছি, সেই পলাশ নিয়ে গর্ব করছি, আমাদের শাল তুলছে দেখি পুরুলিয়াতে। আমি এক সময় লিখেছিলাম শাল কাঁদে, পিয়াল কাঁদে, কাঁদে মহুল বন, অযোধ্যা পাহাড়ে বসে কাঁদে আমার মন, এই তিরিংরিঙা গাছগুলো কোথা থেকে এলো, দেখালো দেখালো কে বাবুরা দেখালো। তো এই যে ইউক্যালিপটাসের প্ল্যান্টেশন, মানে এই যে শাল জঙ্গলকে উচ্ছেদ করে এগুলো করা হয়েছে, এবং যেগুলো জলের ক্রাইসিসটাকে আরো বাড়িয়ে তোলে, জলকে আরো শোষণ করে, সেই সমস্ত গাছ এখানে প্ল্যান্টেশন, সেটা আমরা প্রতিবাদ করেছি। এই প্রতিবাদের মাধ্যমেই কিন্তু এটা উন্নয়ন প্রক্রিয়া শুরু হয়। তো সেই যে মিডিয়ার যে ক্রাইসিস ছিল আমাদের, সেটা এখন ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের হাতে চলে এসছে, আমাদের মোবাইল এসছে, তা নাহলে টেলিফোনেও আমাদের কোনো যোগাযোগ ছিল না। তো এই যে একটা আমরা যখন পুরুলিয়া কলকাতায় যেতাম, আমাদের সেই সময়টা আর কি 80 দশকে, তো সবাই বলতো যে 70-এর দশকে পুরুলিয়া, সেটা আবার কোথায়? পুরুলিয়া কোথায় জানতো না লোকে। আমি কলকাতাতে অনেক সময় অনেক অফিসে গিয়ে বলতাম যে স্যার আমরা আসছি পুরুলিয়া থেকে, আমার কাজটা করে দিন, হ্যাঁ, তাহলে আমরা বাড়ি ফিরতে পারবো না। তো সেই পুরুলিয়া অনেক দূর, পুরুলিয়া থেকে তারপরে অনেক যোগাযোগ হয়েছে, এখন আমাদের অনেক ট্রেন ফ্রেনের যোগাযোগ হয়েছে, তা নাহলে সেই
এই ট্রেনটা হাওড়া জগদলপুর ট্রেনে আমরা উঠতাম রাতে 8টার সময়, তারপরে পৌঁছাতে পৌঁছাতে কোনো কোনো দিন 10টা 11টা বেজে যেত, মানে ট্রেনটা ঢুকতে দিত না হাওড়া স্টেশনে। এই ছিল যোগাযোগের অবস্থা। তারপরে বাস যোগাযোগ হলো, তারপরে নানাকাণ্ড হলো। তো আমরা আজকে অনেকটাই, কিন্তু অনেকগুলো দাবি, এই কথাগুলো কিন্তু আমরা বলেছি। কলেজ চাই, ইউনিভার্সিটি চাই, আমাদের মেডিকেল কলেজ চাই, ইঞ্জিনিয়ারিং কলেজ চাই, এসব আমরা বলেছি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলেছি, এবং তার ফলে আমাদের পুরুলিয়ার কিছুটা উন্নয়ন হয়েছে। আমরা মানে সেই জায়গাতে নেই আর কি, যে জায়গাতে ছিলাম। একসময় পুরুলিয়া বলতে বলতে লেপ্রোসি আর ফাইলেরিয়া, এই নিয়ে পুরুলিয়া, সেই জায়গাটা থেকে আমরা অনেকটা মুক্তি পেয়েছি। এবং মিডিয়ার দরকার, কথা বলার জন্য, আমাদের কথা বলার জন্য মিডিয়ার খুবই জরুরি দরকার আছে। এবং স্বাধীনভাবে সেই মিডিয়া যদি মানে কাজ করে, তাহলে কিন্তু আমাদের মানে ঠিক ঠিক কাজটা হবে। সেখানে দেবরাজের এই যে প্রচেষ্টা, রূপসী বাংলা, আমরা এক সময় জঙ্গলমহল করেছি, এক সময় করেছি সবাই, হ্যাঁ, যারা যারা আছি আর কি। তো সেখানে এই দেবরাজের প্রচেষ্টা, এবং ও যে এখানে এসে সবাইকে ডেকে ডুকে আমরা একটা জায়গায় আসতে পেরেছি, এবং ভবিষ্যতে আমরা এটাকে আরও ডেভেলপ করব। আমরা সবাই দেবরাজের সঙ্গে আছি, এবং আমাদের অন্যান্য মিডিয়া পার্সন সবাই আছি আমরা একসঙ্গে। এবং এই আমাদের কার্য করতে গেলে সবাইকে মিলেই কাজটা করতে হবে। তো সেজন্য এই যে অনুষ্ঠান করেছে, এবং এখানে সবাইকে ডেকে এনে একটা ইউনিটের মতন সবাইকে এখানে পৌঁছে দিয়েছে এখানে। তো সেটার জন্য আমি দেবরাজকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে যারা যারা ওনাকে সহযোগিতা করছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি অনেক ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ সুনীলদাকে, আমাদের প্রিয় সুনীলদা। রূপসী বাংলা মানে ঐক্যের বাতিঘর, রূপসী বাংলা মানে বিস্ময় সরোবর, রূপসী বাংলা মানে সৃজনের কারুকৃতি, রূপসী বাংলা মানে মায়াময় সমৃদ্ধি। বক্তব্য উপস্থাপন করার জন্য হার্দিকভাবে অনুরোধ রাখছি শ্রদ্ধেয়া মীনাক্ষী নায়েক মহাশয়ের কাছে। নমস্কার। শ্রদ্ধেয় সুনীলদা, শ্রদ্ধেয় অশোক বাবু, আমাদের অনির্বাণ, রবিন, নিশিত, আমাদের শ্রদ্ধেয় দিব্যেন্দুদা, বংশী, আরো যারা উপস্থিত আছেন, আশিক, এবং সামনে যারা রয়েছেন সকলকে আমার শুভেচ্ছা। আজ একটা খুব সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম, যখন দেবরাজ কেঁদে ফেলেছে নিশিতকে সামনে পেয়ে। কারণ ও নিশিতের হাত ধরে এই জগতে এসেছে। কিন্তু আজকাল অনেকেই সেই কৃতজ্ঞতা প্রকাশ বা সম্মান জানায় না। আজকে আমরা অভিভূত তার, বিশেষ করে দেবরাজের মহানুভবতার জন্য। দেবরাজের সাধের রূপসী বাংলা আজকে 8ম বর্ষে পদার্পণ করলো, কিংবা পূর্তি, তাই তো? পূর্তি। তো দেবরাজ, আমি দেখলাম তার কর্মপরিধি অনেক বিস্তৃত, শুধু মিডিয়া নয়, আরও এখানে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু করে। তাই দেবরাজকে আমি জানাচ্ছি অনেক অভিনন্দন, এবং আগামী দিনে তার এই সমস্ত রকম কর্মপ্রচেষ্টা আরও বিস্তৃত হোক, আরও সাফল্যমণ্ডিত হোক, এই প্রার্থনা। মিডিয়া অনেক রকম, যেটা সুনীলদা বললেন, প্রিন্ট মিডিয়া বা এই যে ডিজিটাল বা ইলেকট্রনিক্স। আমি মূলত মিডিয়া, প্রিন্ট মিডিয়ার লোক। আমিও কারো হাত ধরে এসেছিলাম,
2002 সালে একটি স্থানীয় সংবাদপত্র বর্ডার লাইন দিই বলে প্রথম প্রকাশিত হয়। সেটার প্রতিষ্ঠাতা ছিলেন শ্রদ্ধেয় শ্যামল কিশোর তিওয়ারি মহাশয়। ক্রমে আমি 2003-4 সাল থেকে ওটার সাথে যুক্ত হই এবং 2008 সাল থেকে আমি ক্রমশ ওয়ার্কিং এডিটর, সাব এডিটর, এমনি হতে হতে এডিটর, এখন এডিটর কাম পাবলিশার হয়ে গেছে। সেটাও 3-4 বছর হলো। কিন্তু নিজেকে সাংবাদিক বলতে ভালোবাসি, কারণ সাংবাদিকতার মতো পেশা বোধহয় আর কোনো পেশা হতে পারে না। আমাকে মাফ করবেন, অন্যভাবে নেবেন না, কিন্তু আর কিছু হতে পারে না। কারণ সমাজকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে উপস্থাপন করে, সমাজকে গঠন করতে সাহায্য করে, সমাজের ভালো দিকটা তুলে ধরে যেমন, তেমনি খারাপ দিকটাও তুলে ধরে। সাংবাদিক অনেকেই বলেন সৎ সাংবাদিকতা, অসৎ সাংবাদিকতা, কিন্তু আমি এই যে ভাগটাতে বিশ্বাস করি না, কারণ অসৎ সাংবাদিকতা হয় না। আমাদের দেখার ভুল বা অনেক সময় অনেক কিছুকে প্রতিহত করতে না পেরে আমরা পরিস্থিতির শিকার হয়ে হয়তো অসৎ হয়ে যায়, কিন্তু সাংবাদিকতা আসলে সৎ। আমাদের দৃষ্টিভঙ্গির তফাৎ। আর প্রিন্ট মিডিয়া যেহেতু সর্বকালীন, আমি অন্যান্য মিডিয়া সম্পর্কে অতটা জানি না, কিন্তু এখন যেহেতু ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ, খুব বেশি জানি না, কিন্তু প্রিন্ট মিডিয়া আমার মনে হয় যে সমাজকে বা সমাজের যে গর্তগুলো, যে খারাপ দিকগুলো, যে অসহিষ্ণুতা বা সরকারের যে কাজগুলো করা উচিত, সেগুলোকে পয়েন্ট আউট করে বেশি করে, এবং তাতেই কিন্তু আমাদের দিক পরিবর্তন হয় সমাজে। বেশি বলবো না, আমি দেবরাজকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং বলতে সুযোগ করে দেওয়ার জন্য, এবং তার রূপসী বাংলাকে আরও অভিনন্দন জানাই। সকলে ভালো থাকবেন, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়া মীনাক্ষী নায়েক মহাশয়াকে। রূপসী বাংলা মানে প্রেরণার প্রতিভাস, রূপসী বাংলা মানে মাটি ছুঁয়ে বসবাস, রূপসী বাংলা মানে আপোষহীন প্রাণ, রূপসী বাংলা মানে মানুষের জয়গান। বক্তব্য উপস্থাপন করার জন্য হার্দিকভাবে অনুরোধ রাখছি শ্রদ্ধেয় রবীন পান্ডে মহাশয়কে। সেই ফাঁকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জেলা বিজ্ঞান আধিকারিক শ্রদ্ধেয় ধ্রুবজ্যোতি মুখার্জি মহাশয়, ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহাশয়। তাকে আমরা বরণ করে নেব উত্তরীয় পুষ্পস্তবক এবং ব্যাস দিয়ে। আজিকারে শুভ লগনে পুষ্পস্তবক বন্ধনে বরণ করিব সব অতিথিরে, বাঁধিব স্নেহের বন্ধনে। শ্রদ্ধেয় বিজ্ঞান আধিকারিক মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের অন্তরের আন্তরিকতা দিয়ে বক্তব্য উপস্থাপন করবেন শ্রদ্ধেয় রবীন পান্ডে মহাশয়। সবার জন্য প্রথমেই অনেক শ্রদ্ধা, নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমার গুরুদেব সুনীলদা আছেন, অত্যন্ত কাছের আমার এক দিদি মীনাক্ষী, নিশীথবাবু, আমাদের দেবরাজ, আমাদের সঙ্গে আছে আমাদের পুরুলিয়া জেলার অন্যতম সাংবাদিক অনির্বাণ, আমাদের সঙ্গে আছেন অশোকবাবু, আছেন আমাদের এই যে জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক, এবং মঞ্চে যারা আছেন, যারা মঞ্চের বাইরে যারা আছেন, তাদের প্রত্যেককে, আমাদের অনেকেই আছেন, সবাই আমার পরিচিত। আমাদের সঙ্গে বংশী আছে, ভরত আছে, আশিক আছে, মৌসুমী আছে, আমাদের শ্বেতাদি আছে,
এরা প্রত্যেকেই পরিচিত, প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধা এবং অনেক অনেক প্রণাম, ভালোবাসা। আজকে সত্যি একটা অন্যতম শুভ দিন। আমি ব্যক্তিগত কিছু জিনিসের জন্য খুব ব্যস্ত আছি, তবু দেবরাজ যখন বলল যে তার এই রূপসী বাংলার ৮ম বর্ষ পূর্তি, স্বাভাবিকভাবেই কিন্তু একটা আলাদা আকর্ষণ অনুভব করলাম। ভিতরটা যেন খুব দোলা দিয়ে উঠলো। ৮টা বছর কম নয়। এই দেবরাজকে দেখেছি প্রচন্ডভাবে পরিশ্রম করে উঠে আসা এক লড়াকু নেতৃত্বের নাম দেবরাজ। মনে আছে পুরুলিয়া বইমেলায় তৎকালীন বিডিও স্যার ওকে উপাধি দিয়েছিল তরুণ তুর্কি, এবং এক সময় কিন্তু এই দেবরাজ সহ আমি, এদিকে বংশী, দেবরাজ সহ আমাদের একটা টিম, পুরো টিম বড়াবাজার বইমেলাকে ৩ বছর ধরে একটা শীর্ষে করে দিয়েছিলাম। শুধু জেলার নয়, এই বইমেলা পশ্চিমবঙ্গ ছাড়াও একটা গর্ব হয়ে গেছিল। সেটা কিন্তু সম্ভব ছিল, আমার পক্ষে সেটা সম্ভব ছিল দেবরাজের মতো একটা মানুষকে পেয়েছিলাম বলে। যে কথাটা দিব্যেন্দুদা বলছিলেন, যখন চরমতম ভাবে কোভিডের সময় যখন আমরা প্রত্যেককে প্রতিনিয়ত যখন আমরা মৃত্যুর প্রহর গুনছি, যখন আমরা পাশের জনকে ভয় করছি, যখন আমরা মুখ ঢেকে নিয়েছি মুখোশে, সে সময়ও কিন্তু আমরা দিনের পর দিন আমরা সাহিত্য সংস্কৃতির আলোচনা কিন্তু এই রূপসী বাংলার পেজে দিনের পর দিন করে গেছি। এবং শুধু আমাদের এই দেশ নয়, দেশ এবং বিদেশ থেকে বহু গুণী জ্ঞানী মানুষ আমাদের সঙ্গে এসেছেন। এটা কিন্তু দেবরাজের জন্য সত্যি কথা বলতে কি একটা জোরে হাততালি হয়ে যাক। যত জোরে হবে হাততালিটা মনে হয় কম হয়ে যাবে। মানে একটা ছেলে, ওর বাড়ি আমি গেছি, নদীর ধারে গ্রাম, সুন্দর একটা ছায়ামাখা পরিবেশ। সেই পরিবেশ থেকে উঠে এসে যেখানে আমরা গড়পড়তা বাঙালি মানেই যেন আমরা সত্যি সত্যি বলতে কি দুটো জিনিস আমরা মনে হয় বিক্রি করে দিচ্ছি ক্রমশ। একটা হচ্ছে যেমন ধরুন ওই রামসুখ তেওয়ারি আপনারা পড়েছিলেন, এই দেশে এসেছিল রামসুখ তেওয়ারি, আদিবাসী হবে বুঝি বন থেকে রেওয়ারি। তারপরে ছিল বুক ছিল কি দোরাজ, কি গভীর পেটটি, ভুট্টার ধাতুকে তো সের দুই লেটটি, বাংলায় কাটাইয়া গোটা দুই বর্ষা, রামসুখ তেওয়ারির ইয়কাল ভরসা, প্রাতের সন্ধ্যায় চা ধরেছে নিত্য, আজ বারে অম্বল কাল বারে পিত্ত। বাঙালি মানেই কিন্তু অম্বল পিত্তের বাঙালি, বাঙালি মানেই কিন্তু শিরদাঁড়াহীন বাঙালি। সেই জায়গাতে যখন দেবরাজদের মতন মানুষজনকে যখন দেখি যারা শিরদাঁড়া উঁচু করে বলতে পারে আমিও মানুষ এবং আমার কিছু বলার আছে, তখন আমার মনে হয় পুরুলিয়া শেষ হয়ে যায়নি। যে রাস্তা আজকে সুনীলদা দেখিয়েছিলেন, সুনীলদা একটু আগে বললেন, সত্যি কথা বলতে কি আমি একটা আমার দোকানে বসে আছি, গ্রামের একটা দোকানে বসে আছি। গ্রামের দোকানে দেখবেন ওরা গীতা, বাইবেল, ত্রিপিটক যা কিছু পাক না কেন ওরা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ওটাতে চা চিনে বিক্রি করে। তো আমার ওই পাশে একটা কাকুর দোকান, সেখানে আমি বসে আছি। আমার কিন্তু ঠোঙা পড়া ভীষণ অভ্যেস, এখনো বোধ অভ্যেস আছে। আমি মিষ্টির ঠোঙা কিন্তু পড়ি, পুরনো ঠোঙা পেলে কেউ ফেলে দিলেও দেখি ভালো কিছু লেখা থাকলে পড়ি। হঠাৎ করে দেখলাম একটা চটি বইয়ের দিকে আমার নজর গেল। আমি বললাম কাকু এই বইটা আমাকে দেবে, কিছু কাগজ দেবো। বললো তুই নিয়ে যা না। ওইরকম কত বই আমার কাছে আসছে। বইটাই লিখলাম, লেখা আছে বাসেকেরই বাঁশরি, সুনীল মাহাতো। তখন ঝুমুরের ব্যাপারে খুব একটা জানি না কিছু, সালটা সম্ভবত 1989 হবে। ঝুমুরের ব্যাপারে জানি না, পড়লাম অদ্ভুত কথা। আরে ভাই এইগুলো ঝুমুর হতে পারে? বাদ তুলি নীতি নীতি, ঝুড়ি ঝাঁটি দায়িত্ব কাটি, আজ কেন বাবুই করে মানাগো, উয়াদের বন নাই ছিল জানা। একটা আলোড়ন তৈরি করলো। এ তো বিদ্রোহের গান, এ তো বিপ্লবের গান, এ তো আমাদের যারা জনজাতি, যারা অরণ্যচারী তাদের মনের কথা। দেখলাম সেখানে লেখা আছে বেঙ্গল বলে তুই ছোট, বিহার বলে দূর হটো, পুরুলিয়া কি ঝাঁপ দিতে কি চলে, বাঙালি ভাই বিহারি ভাই কেনটুকু বলি। সেখানে একটা জায়গায় আছে সাঁওতাল দিয়ে কারখানা, বাংলা বিহার তার টানা, কারখানায় কারখানা চলে। সত্যি কথা বলতে কি মনের অজান্তেই গুরু পদে বসালাম। বাংলা কবিতা তখন লিখছি ছুটিয়ে, ঝুমুর লিখিনি, লিখলাম। আমি দ্রোণাচার্য গুরুর জায়গা দিলাম, একলব্য শিষ্য হয়ে গেলাম আমি। 2000 সাল, 89 থেকে 2000 সালে হঠাৎ করে একদিন বাংলার ব্রতচারী সমিতির একটা কাজ করতে এসে সুনীলদার সঙ্গে পরিচয় হলো। আমার মনে হয়েছিল আমি মনে হয় যে অল্প স্বল্প লেখালেখি করি তার জন্য যদি নোবেল পুরস্কার পেয়ে যাই আমার কাছে কম পাওয়া হবে, যেটা সুনীলদাকে পেয়ে সেদিন আমার মনে হয়েছিল। তারপরে যখন সুনীলদার
কাজকর্মগুলো দেখলাম, সুনীলদা যেটা বলছিল যে মিডিয়ার কথাটা, সত্যি কথা বলতে কি আমাদের পুরুলিয়াতে কি জায়গা ছিল, আমরা প্রিন্ট মিডিয়াতে পুরুলিয়ার কথা এলে আমরা আনন্দ করতাম, মানে ভটকা ফোটানোর মতো একটা আনন্দ পুরুলিয়ার কথা এসেছে। আজকে কিন্তু মিডিয়া পরিবর্তিত হয়েছে, যুগ পরিবর্তন এসেছে, মিডিয়াও পরিবর্তিত হচ্ছে। আমাদের সৌভাগ্য যে আজকে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে পুরুলিয়ার কিন্তু অনেক মহিলা, অনেক বাচ্চা বাচ্চা মেয়েরাও কিন্তু আজকে আমাদের এই সাংবাদিকতার লাইনে আসছে। এটা কিন্তু পুরুলিয়ার জন্য একটা শুভ সংকেত। একটা সময় কিন্তু মীনাক্ষী আর আমাদের শেফালি ছিল, এখন দেখছি কিন্তু আরো অনেকেই কিন্তু চলে এসেছে। এটা কিন্তু একটা শুভ সংকেত। অনেক তরুণ প্রজন্ম কিন্তু আজকে আগ্রহ দেখাচ্ছে আমাদের পুরুলিয়া জেলায় বসবাস করে এই মিডিয়ার প্রতি। এটা কিন্তু বাড়ছে এবং যত বেশি করে আসে, একটা কথা দেখবেন, আমাদের একটা কথা আছে যে অসির মসির ক্ষমতার চেয়ে অসির ক্ষমতা চিরদিনই বেশি, এবং সেটা কালে কালে প্রমাণিত হয়েছে। আজকে যদি আমরা দেখি, যারা একটু পড়াশোনা করেন, একটু গভীরভাবে পড়াশোনা করেন, একটু দেখবেন একটা আঙ্কেল স্ট্রং কেবিন একটা বই ছিল, যেটাকে কিন্তু আমেরিকাতে একটা যুগান্তর নিয়ে এসেছিল। নীলদর্পণ নাটক আমাদের ভীষণ ভাবে কিন্তু প্রভাবিত করেছিল। নীলদর্পণ নাটকের কথা যারা আপনারা দেখেছেন, বঙ্গদর্শন পত্রিকা, তত্ত্ববোধিনী, এই সমস্ত পত্রিকার কিন্তু একটা জায়গা ছিল, এবং সেইগুলো কিন্তু আমাদের জাতীয়তাবোধের উন্মেষের অন্যতম কারণ ছিল কিন্তু মিডিয়া। আজকে সেই জায়গাটা হয়তো পরিবর্তন হয়েছে। আজকে আমাদের শত্রুরা বাইরের কোনো শত্রু নয়, কিন্তু আমাদের শত্রু আমাদের চোখের সামনে। আমাদের শত্রু হচ্ছে আমাদের কুসংস্কার, আমাদের শত্রু হচ্ছে আমাদের নীচতা, আমাদের দৃঢ়তা, আমাদের শত্রু হচ্ছে আঞ্চলিক প্রতিবন্ধকতা। ভীষণ ভাবে আমি বলি, আজকে দেখবেন একটা পুরুলিয়ার ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি করার পরেও ও কিন্তু স্বচ্ছন্দ নয়, ও অনেক বেশি জানে, ও অঙ্ক ভালো জানে, ও বাংলা ভালো জানে, অনেক কিছু জানে, কিন্তু তার মধ্যে থেকে একটা ভয় ভীতি কাজ করে বাইরে তার একটা প্রকাশ করা যেটা কমিউনিকেশন স্কিল, সেটার অভাব কিন্তু পরিলক্ষিত হয়। আজকে মনে হয় যে প্রচেষ্টা আজকে দেবরাজরা নিয়েছে, এর মাধ্যমে আমাদের এই পুরুলিয়ার মতো প্রত্যন্ত জায়গার ছেলে মেয়েদের মধ্যেও এই যে একটা নিজেকে প্রকাশ করা, একটা প্রতিবাদের ভাষা তাদের মধ্যে আসা, একটা সাহিত্য সংস্কৃতির প্রতি অনুরাগ, একটা নিজস্ব যে শিষ্টাচার, এবং একটা আমাদের দেশের জাতীয়তা বোধের উপরে যে একটা আলাদা ধরনের, দেখুন একটা কথা কি, আজকে দেখবেন একটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া স্টাডি বিবেকানন্দ। তুমি যদি ভারতবর্ষকে জানতে চাও, বিবেকানন্দকে পড়ো। তারপরে তিনি বলেছিলেন তার মধ্যে আছে সবকিছু ইতিবাচক, কোনো কিছুই নেতিবাচক নয়। পুরুলিয়া মানেই যেন নেতিবাচকতা। গ্রামে গঞ্জে আজকেও দেখি কেউ কোনো ছেলে একটা ভালো কিছু করলো, আরে তুই পারবি না, তুই কার ঘরের ছেলে দেখতে হবে না, তোর বাপ 14 পুরুষ কোনোদিন পারে নাই, তুই কি পারবি। এই যে আমাদেরকে একটা ছেলে বা মেয়ে কিছু করতে চাইছে, তাকে উৎসাহিত না করে তাকে যে দমিয়ে রাখা, আজকে মনে হয় এইগুলোর পরিবর্তন প্রয়োজন। এবং পরিবর্তন তখনই আসবে যখন এই ধরনের মিডিয়ার মাধ্যমে আমরা পারস্পরিক, এই যে এখানে এসে কি হলো, আমার কি লাভ হলো, সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে নিজেদের ভাবটাকে কিন্তু আদান প্রদান করতে পারলাম। আমরা কিন্তু এটা বুঝতে পারলাম শুধু আমার পুরুলিয়া জেলা নয়, যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছেন, সত্যি কথা বলতে কি আমি তাদের জন্য গর্ব অনুভব করছি। কারণ কি তারা কিন্তু অন্য ডিস্ট্রিক্ট থেকে এসেছেন কিছু কথা শোনার জন্য, কিছুটা সময় এখান থেকে কিছু বার্তা নিয়ে যাওয়ার জন্য। আমি মনে করি এখান থেকে আমরা যে বার্তাটা নিয়ে যাব সেটা হচ্ছে আমরা যারা মিডিয়ার সঙ্গে কাজ করি, দিদি যেটা বলছিলেন সৎ বা অসৎ মিডিয়া হয় না, একটা দৃষ্টিভঙ্গি থাকা দরকার প্রত্যেকেরই, এবং অবশ্যই পড়াশোনা থাকা দরকার। আমি যারা কম বয়সী আছে আমি বলবো, প্রথম কথা হচ্ছে দেশের ইতিহাস ভূগোল, আজকে আমাদের দেশের সাহিত্য সংস্কৃতি, আমাদের দেশের বিজ্ঞান আন্দোলন, আমাদের দেশের সাহিত্য আন্দোলন, এই সম্পর্কে যদি খুব ভালো পঠন পাঠন না থাকে, আমার জেলার ভূপ্রকৃতি থেকে শুরু করে আমার জেলার যে সমস্ত সম্পদ, আমার যে জেলা যে আজকে কোন জায়গাতে আছে, যে আজকে সাংস্কৃতিক যে পরিমণ্ডল, সেই সম্পর্কে যদি আমার জ্ঞান গম্ভীর না থাকে, আমি কখনো ভালো সাংবাদিক হতে পারবো না এবং পারবো না। সুতরাং এই পড়াশোনাটা দরকার। 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস দেখলাম, এই যে নিশিতের প্রতি যে কৃতজ্ঞতা বোধটুকুটা আজকে দেখালো, এটারও ভীষণ অভাব কিন্তু আমাদের এই জায়গাতে। গুরুমারি বিদ্যা ভীষণ আছে,
একজনের হাত ধরে কিছুদিন থাকে, তারপরেই বলবে ও কি জানে। এটা কিন্তু আমাদের জেলার একটা অন্যতম ফসল। সুতরাং আমরা মনে করব আজকের দিনে কোনো নেতিবাচকতা নয়, আমরা সবাই আজকে যারা এখানে এসেছি আমরা মনে করি প্রত্যেকেরই এই জেলার জন্য কিছু করার আছে, আমাদের এই রাজ্যের জন্য কিছু করার আছে, আমাদের এই দেশের জন্য কিছু করার আছে। আগে স্বভূমি, তারপরে সার্বভৌম, আমাদের ব্রতচারী বলে। তাই জন্য দেখবেন ব্রতচারী একটা কথা বলে, আমি বাংলার ব্রতচারী, আমি ভারতের ব্রতচারী, আমি বিশ্ব ভুবনের ব্রতচারী। সুতরাং আমি ব্রতচারী আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে যেটা আমি উপলব্ধি করেছি যে আমাকে যদি ভালো কিছু করতে হয়, প্রথমে আমার গ্রাম, প্রথমে আমার থানা, আমার জেলা, তারপর অন্য জায়গাতে করতে হবে, তাহলেই পারবো। আমি যদি কখনো মাকে ভালোবাসি না, তাহলে কখনোই কিন্তু জগন্মাতা স্বরূপটাকে উপলব্ধি করতে পারবো না, কারণ মায়ের মধ্যেই জগন্মাতা থাকেন। আরেকটা কথাই শুরু এবার বলবো। 8ই সেপ্টেম্বর 2023 আমার একটা সংগঠন আছে, বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি সংসদ, কলকাতার রবীন্দ্র কাকুরা মঞ্চে আমাদের নেতৃত্বে বিশ্ব সম্মেলন হচ্ছে। আপনারা যতজন সেখানে যেতে চান, কোন রকম কোনো ফিস দিতে হবে না। যারা কবিতা পাঠ করতে চান, যারা অংশগ্রহণ করতে চান, যারা নৃত্যে যেতে চান, আমাদের কিন্তু হলটা নেওয়া আছে 1টা থেকে রাত 8টা পর্যন্ত। এটা হচ্ছে সল্ট লেকের রবীন্দ্র কাকুরা মঞ্চ। আপনারা যদি কেউ যান, আমার কাছে হোক, দেবরাজের কাছে হোক, আপনারা বলবেন। এবং আমরা চাইবো যে আমাদের সকলের উদ্যোগে আমার যে তৈরি সংগঠন, আজকে আপনাদের জন্য বলি, আজকে আমার এই সংগঠনটা 2.5 বছর হয়েছে। ইতিমধ্যে 5টা দেশে কিন্তু আমি শাখা করতে পেরেছি, বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা, এদিকে আপনার ফ্রান্স, এইরকম 5টা দেশে আমার শাখা হয়েছে। এবং দেশ বিদেশ থেকে প্রচুর মানুষজন আসেন। দিব্যেন্দুদা অন্তত না হলেও 4-5টা অনুষ্ঠানে আমার গেছিলেন, এখান থেকে ব্রততী অনুষ্ঠানে গেছে। আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা আসুন। আজকের এই যে সুন্দর মুহূর্ত আমরা সকলের সঙ্গে উদযাপিত করলাম, আমার একটা খুব ব্যক্তিগত বড় কাজ আছে, তার মধ্যে থেকে খুব ভালো লাগছে আপনাদের সবাইকে পেয়ে। সকলকে কিন্তু আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। পুরুলিয়ার লোকমঠি বাপ দন্নাই বড় লাটে, হামদের সিদ্ধার আটা হয় নাই বিক্রি হাটে, হামদের সিদ্ধার আটা হয় নাই বিক্রি হাটে। সত্যি আমরা পুরুলিয়ার মানুষ, কিন্তু এই রুখা মাটির মধ্যে আমরা সবসময় সিদ্ধারা উঁচু করে আমরা চলতে পারি। অনেক অনেক ধন্যবাদ রোহিত পান্ডে মহাশয়কে বক্তব্য উপস্থাপন করার জন্য। হার্দিকভাবে অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় অনির্বাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। ধন্যবাদ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনেরা এবং আমার সামনে যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে শুধু এটুকু বলতে চাই যে যাবতীয় কথা আমার আগে পূর্ববর্তী বক্তারা তারা এত সুন্দরভাবে বলেছেন যে আমার আর নতুন করে বলবার কিছু নেই। শুধু এইটুকু বলতে পারি যে রূপসী বাংলা এবং দেবরাজ, এই যে বিষয়টা, এটা আমি প্রথম লক্ষ্য করেছিলাম বেশ কয়েক বছর আগে। এবং দেবরাজের যে একটা কাজ, বিশেষ করে ছোট ছোট তথ্যচিত্র যেগুলো করেছিল, যার মধ্যে একটা সদর হাসপাতালের উপরে বানিয়েছিল, যেটা আমি নিজে ওকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলাম ওটা দেখার পর, যে পুরুলিয়া সদর হাসপাতাল তারা করেছেন, যে যারা অন্তরালে রয়ে গেলেন, যারা জমিটা দান করলেন বা যিনি টাকা দিলেন, কত টাকা তখনকার সময় 1 লক্ষ টাকা কাশীপুর রাজ পরিবারের তরফে, তো তাদের কথা আজকে কেউ আর মনে রাখেনি, কেউ জানেই না যে সদর হাসপাতালটা কারা করেছিলেন, কারা জমি দিয়েছিলেন। সেই পুরো বিষয়টা কিন্তু একেবারে নিচের থেকে মাটি খুঁড়ে, সাংবাদিকতার মূল বিষয়টাই হচ্ছে মাটি খোঁড়া। আমরা ততক্ষণ সাংবাদিক হতে পারবো না যতক্ষণ একটা বিষয়, একটা খবরকে তুলে নিয়ে না আসতে পারবো। কারণ সবাই তো দেখতে পাচ্ছেন, আমিও যা চোখে দেখতে পাচ্ছি, আবার 5 জন তাই চোখে দেখতে পাচ্ছেন। তবে একজন সাংবাদিকের সঙ্গে একজন সাধারণ মানুষের পার্থক্যটা কোথায় বলবে? তার মধ্যে একটা ইনার আই থাকবে, একটা ইনার ভিশন থাকবে। সেই ভিশনটা দিয়ে সে দেখতে পাবে যে আসল বিষয়টা কি, এবং সেইটাকে যখন সে উপস্থাপন করবে তখন চোখ খুলে যাবে। এই চোখ খুলে দেওয়াটাই কিন্তু একজন সাংবাদিকের সব থেকে বড় কাজ, যেটা খুব অল্প বয়স, দেবরাজের কতই বা বয়স, কিন্তু এত অল্প বয়সে ও কিন্তু একাধিক এই ধরনের কাজ করে দেখিয়েছে। আর একটা কথা বলতে পারি যে যারা তথাকথিত বড় চ্যানেলে কাজ করেন, যেমন আমি
প্রায় 21 বছর ধরে কাজ করছি। মানে শুধু যে পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষ ব্যাপী আমাদের প্রচুর সমস্যা রয়েছে, যেটা পাবলিক বা সাধারণ মানুষরা বুঝতে পারেন না। সব থেকে বড় সমস্যা কোথায় হয়, যখন ছোটখাটো যে অনুষ্ঠান হচ্ছে বা ছোটখাটো যে খবর হচ্ছে, সেই খবরগুলো মানুষ আমাদেরকে জানান যে আপনারা আসুন, এটা দেখুন, কিন্তু আমরা অসহায় হয়ে পড়ি। কারণ কি না, সর্বভারতীয় নিরিখে বা গোটা রাজ্যের নিরিখে সেই খবরটার তেমন কোনো গুরুত্ব নেই। আমি যদি আমার হাউসকে বলি যে এখানে এইরকম একটি ছেলে, তার প্রতিভা আছে, তার প্রতিভাটাকে তুলে ধরা প্রয়োজন, তখন আমার হাউস সবার আগে চিন্তা করবে যে এটা টিআরপি কতটা হবে। টিআরপি মানে হচ্ছে কি না, কত লোক দেখবে, আমার কত বেশি দর্শক এটাতে পাওয়া যাবে। তো ওরা আগেই চিন্তা করলো যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়ার এই খবরটাতে কজন টানবে। এই বাণিজ্যিক চিন্তা করার পর 90% ক্ষেত্রে কি হবে, বলবে দাদা ওইটা না, ছেড়েই দিন, পরে দেখছি, এটাই হয়। কিন্তু এই যে আমাদের নিজস্ব যে চ্যানেল, যেমন রূপসী বাংলা, এই ধরনের চ্যানেল আজকে তারা কিন্তু বহু প্রতিভাকে তুলে নিয়ে আসছে। সাংবাদিকতার একটা নতুন দিক উন্মোচিত হয়েছে, যেটা ডিজিটাল জার্নালিজম বলা হয়। এই ডিজিটাল জার্নালিজম আজকে উন্মুক্ত করে দিয়েছে। যেমন মনমোহন সিং, তিনি যখন অর্থমন্ত্রী হয়েছিলেন, বাজারটাকে উন্মুক্ত করে দিয়েছিলেন, যার ফল আমরা আজকে পাচ্ছি। তেমনি ডিজিটাল জার্নালিজম এটা কিন্তু সাংবাদিকতাটাকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিয়েছে, ক্ষেত্র প্রস্তুত করেছে, এবং সেখানে আমরা আজকে সবাই নেমে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারি। যে কোনো খবর আজকে 1 মিনিটে ভাইরাল হয়। এর কিছু খারাপ ইম্প্যাক্ট অবশ্যই রয়েছে, কিন্তু ভালো ইম্প্যাক্টগুলোই আমি বলছি। সেই জায়গাটায় আজকে যখন একটা সংঘবদ্ধভাবে, সুষ্ঠুভাবে একটা চ্যানেল তৈরি হয়েছে রূপসী বাংলা, যেটা খুব ভালোভাবে চালাচ্ছে দেবরাজ এবং তার সঙ্গে যারা রয়েছে তার সতীর্থরা, এটা আগামী দিনে শুধু পুরুলিয়া জেলা নয়, আমি একটা তাকে অনুরোধই করব যে যেসব খবর খুব বেশি টিআরপি হয়তো টানতে পারবে না, খুব বেশি হয়তো ক্লিক হয়তো হবে না তাতে, কিন্তু মানুষ সেগুলো দেখবে, কম মানুষ দেখুন, কিন্তু তুলে আনা যাবে অনেক অনেক জায়গায় যে সমস্যা রয়েছে বা যে প্রতিভা রয়েছে, এইগুলো যেন রূপসী বাংলা আরো বেশি করে উঠে আসে। এই আমার একটা অনুরোধ থাকলো আমার ছোট ভাই তার কাছে, এবং আমি চাইবো যে এই চ্যানেল আরো সমৃদ্ধ হোক, আরো মানুষের কাছে পৌঁছুক, এটুকুই আমার প্রার্থনা থাকলো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ অনির্বাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। বক্তব্য রাখার জন্য হার্দিকভাবে অনুরোধ করছি শ্রদ্ধেয় অশোক দাস মহাশয়কে। প্রথমেই সকলকে নমস্কার জানাচ্ছি। বিশেষ করে দেবরাজ বাবুকে এই জন্যই আজকের আমি কলকাতা থেকে এসেছি, যখন একটা সুন্দর একটা অনুষ্ঠান উনি এখানে উপস্থিত করেছেন। দেবরাজ বাবুকে প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা বিশেষ করে সুশীল বাবু আছেন, মীনাক্ষী আছেন, আবার দেবাঞ্জন বাবু আছেন, সকলে আছেন, বিশেষ করে যে বললেন যে আমাদের কি সমস্যাগুলো হয় পুরুলিয়ার এই সাংবাদিক মহলে, সকলে তুলে ধরলেন। সর্বোপরি এই বিজ্ঞান মঞ্চের যিনি কর্ণধার, এই সুন্দর অনুষ্ঠানটা করার জন্য যে ফলটা দিয়েছেন, ওনাকেও নমস্কার জানাচ্ছি। বিশেষ করে যেসব সাংবাদিক বন্ধুরা আছেন, ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, সকলকে আমি আমার আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি একটু আবেগতাড়িতই হয়েছি। এই যেভাবে দেবরাজবাবু কান্নায় ভেঙে পড়েছেন, তার যে যারা যারা তাকে সাহায্য করেছেন, এই চ্যানেলটা তাদের কত স্মরণ রেখেছে, এই কান্নাটা দেবরাজবাবু নয়, আমিও আবেগতাড়িত। কারণ হচ্ছে কলকাতায় যে আমি থাকি, সেখানের যে সাংবাদিক মহলের যে একটা মহল তৈরি হয়েছে, আর এই বাংলার এইরকম প্রত্যন্ত জেলাগুলোতে, আমি শিলিগুড়িতেও গেছি, সেরকম এরকম অনুষ্ঠান দু একটা দেখেছি। সেই জন্যই পুরুলিয়ার মতো প্রত্যন্ত জায়গা এইভাবে এরকম একটা অনুষ্ঠান দেবরাজবাবুর এই রূপসী বাংলা চ্যানেলের মাধ্যমে উপহার দিলেন, অভাব। আমি দেবরাজবাবুর সম্বন্ধে একটু বলতে চাই। আমি আমার মোবাইলের মাধ্যমে দেবরাজবাবুর সঙ্গে আমার পরিচয়। তো আমি অনেক দিন থেকে দেখে যাচ্ছি উনি যেসব লেখা এবং ওনার যেসব কথাবার্তা, এবং উনি যেভাবে তার চ্যানেলটাকে চালাচ্ছেন, যেরকমভাবে দূরদর্শিতার সঙ্গে আজকের দিনে এরকমভাবে চালানো খুব কষ্টকর। আমি বিশদভাবে সে কথায় যাবো না, যাওয়া এই অনুষ্ঠানে উচিত।
কিন্তু আমি জানি কত কষ্ট, কত পরিশ্রম করে সাংবাদিক বন্ধুদের সব চ্যানেল এইভাবে চালাতে হয়। না কোনো সরকারি সাহায্য আছে, না কোনো স্পন্সর আছে, কোনো কিছু আছে, আধুনিক যন্ত্রপাতি কিনতে হবে, কোনো ব্যবস্থা নেই। সাংবাদিক বন্ধুরা সব থেকে আজকের বাংলায় নয়, সারা ভারতবর্ষে আমি অনেক জায়গায় ঘুরি, বিশেষ করে একদম মানে যারা সুপার লেভেলে আছেন তারা কয়েকজন সাংবাদিক মহোদয়গণ, তারা কিছুটা হলেও তারা যেভাবে তাদের যে মেধা মানে বিকাশ ঘটান, তার জন্য যেটা পাওয়া দরকার সেটা পান, কিন্তু অন্যেরা কিন্তু একদমই পান না। এই যে বিভিন্ন পেশা আছে, কিন্তু এই সাংবাদিকতার পেশা যে এত আর্থিকভাবে দৈন্য দশা, কেউ যেন এদিকে তাকায় না, এটা কিন্তু তাকানো দরকার। সমাজের প্রত্যেকটা মানুষকে তাকানো দরকার, কিন্তু সমাজের মানুষরা সেদিকে তাকান না। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, সেটা হচ্ছে দেবরাজ বাবুর শুধু সাংবাদিকতা নয়, যেটা করা উচিত ছিল বাঙালি জাতির একটা সমন্বয় সৃষ্টি করার দরকার ছিল, যাদের করার দরকার ছিল তারা কিন্তু করছে না। তারা যে সংস্কৃতি, যে কালচার আমদানি করেছে, কলকাতা কেন্দ্রিক যে কালচার আমদানি করেছে, যে ভয়াবহ দুর্দিন আসছে আগামী দিনে পুরো বাঙালি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সেই জায়গা থেকে দেবরাজ বাবুকে আমার এই জন্যই ভালো লেগে, যখন আমি দেখলাম ছৌ নাচের টিম নিয়ে তিনি যখন কাছাড়ে গেলেন এবং কাছাড়ের বাঙালি এবং এই পুরুলিয়া নয় পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে, বা যখন উনি যান ঝাড়খণ্ডে যান, যখন রাঁচিতে যান বাঙালিদের সঙ্গে, এই যে বাঙালিদের মেলবন্ধন তৈরি করার যে দেবরাজ বাবুর যে প্রয়াস এবং বাঙালি জাতিকে একটা ঐক্যবদ্ধ জাতিতে, আমরা তো সত্যি কথা বলতে গিয়ে ঐক্যবদ্ধ নই, কিন্তু ঐক্যবদ্ধ না হওয়ার ফলে আমরা বহু যন্ত্রণা ভোগ করছি। সেই জন্যে দেবরাজ বাবুকে আবারও, এই যে আমি বলেওছি একদিন যে দেবরাজ বাবু আপনি হয়তো কোনো একটা আমি তখনও বুঝতে পারিনি যে আপনাদের মতন এত গুণীজন আপনারা আছেন, সকলকে আবারও নমস্কার জানাচ্ছি যে দেবরাজ বাবুর সঙ্গে এরকম আছেন, তারা সম্পূর্ণভাবে তাকে উদ্বুদ্ধ করছেন। তো আজকের দিনে মনে হয় যে দেবরাজ বাবু আপনি এগিয়ে যান, সেই কাজটা করুন যে কাজটা বাঙালি জাতির পক্ষে দরকার। কেউ না কেউ এগিয়ে আসতে হবে, তো আপনি এগিয়ে আসুন। পুরো একটা আমাদের কিন্তু খুব দুর্দিন, বাঙালি জাতির দুর্দিন। আপনারা আমাকে সমালোচনা করতে পারেন, যেভাবে যে ভাষায় আমাকে বলতে পারেন, আমি মাথা পেতে নেবো আপনাদের সমস্ত কথাবার্তা, কিন্তু বাঙালি জাতির এই যে শিক্ষাটা যে জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে আজকের, আমরা এটা বাঙালি জাতির শ্রেষ্ঠত্ব কোন জায়গায়, সেই জায়গাটা শিক্ষা, সেই শিক্ষাটাই আমরা কোথায় চলে গেছি, সর্বভারতীয় জায়গায় আমরা আজকের পরীক্ষাগুলো কোথায় পিছিয়ে যাচ্ছি। এটা কিন্তু এই সমন্বয়ের মধ্য থেকে একটা আপনি একটা উচ্চ আসনে বাঙালিদের নিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করুন, কেউ না কেউ তো সৃষ্টি করবে, আপনি সেটা সৃষ্টি করুন। আমি তার সঙ্গে সঙ্গে আরেকটা দিকেও বলবো, যেটা দেখুন, আমি যখন ছোটবেলায় পড়াশোনা করতাম তখন দেখতাম ওই আনন্দবাজারের অশোক সরকার মহাশয়, গৌর কিশোর ঘোষ মহাশয়, তারপরে অরুণ সেনগুপ্ত মহাশয়, তারা যেসব লিখতেন, তারা যে এডিটোরিয়াল লিখতেন, তখন দেখুন আমি একজন বাস্তু পরিবারের খুবই হতদরিদ্র অবস্থার মধ্যে দিয়ে জীবন ধারণ করতে করতে পড়াশোনা শিখে আজকের এই জায়গায় এসে পৌঁছেছি। তো সেই জায়গা থেকে তখনকার দিনের 25 পয়সার একটা আনন্দবাজার, 25 পয়সার একটা যুগান্তর কাগজ কেনার পয়সা ছিল। আমি 2 ঘন্টা যে আমি প্রত্যন্ত গ্রামে, হুগলি জেলার তারকেশ্বরের পাশে বল্লভীপুরের প্রত্যন্ত গ্রামে, এখন অবশ্য কলকাতায় আছি, ছিলাম, সেখান থেকে পড়াশোনা করে শ্রীরামপুর কলেজে পড়াশোনা করেছি। কিন্তু দেখেছি কি, আমরা সেই সময় 25 পয়সাটা ছিল না, একটা কাগজ এক একজন এক একটা পাতা নিয়ে পড়তো। সেই দারিদ্রের মধ্য থেকে আজকে অবশ্য সেই দারিদ্র নেই, কিন্তু সাংবাদিকতার মধ্য থেকে সেই যে বিকাশটা হওয়া দরকার, অর্থিকভাবে যে বিকাশটা হওয়া দরকার, সেটা কিন্তু হয়নি। অন্যান্য সমাজের অন্যান্য মানুষেরা সমস্ত পেশায় যতটা আর্থিকভাবে উন্নতি লাভ করেছেন, সাংবাদিকদের আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, কেন নেই, তাদের যে কতটা মেধা, কতটা শক্তি, কতটা পরিশ্রম, কতটা বুদ্ধি কাটাতে পারে, বুদ্ধিজীবী বল না, তা আপনাদের মতো সাংবাদিক বন্ধুদের থেকে বড় বুদ্ধিজীবী কেউ নেই, যে পেশায় থাকুন না কেন। কেন বলছি, আমি সেই 78 সালের একটা অন্যভাবে আপনারা নেবেন। আমি একটা ছোট্ট ক্যাপশন, একটা ট্রেনে করে হাওড়া স্টেশন থেকে একজন উদ্বাস্তু ফিরে যাচ্ছেন, একজন সাংবাদিক সেখানে যে বলছেন, জানলার ধারে বসে আছেন, উদাস নয়নে তাকিয়ে আছেন, মুখে গোজা গোজা দাড়ি, তাকে তিনি ফটো তুলছেন আর তাকে জিজ্ঞেস করছেন যে আপনি কেন চলে যাচ্ছেন, এসেছিলেন এই বাংলায়, কেন চলে যাচ্ছেন? তিনি বললেন সেই বাঙাল ভাষায়, বললেন আমি বান্ধব খুঁজতে আইছিলাম, বান্ধব পাইলাম না। কিন্তু সেই জায়গাটা, সেই যে করুণ দৃষ্টিটা, সেই দিন যে সাংবাদিক বন্ধু মাথা খাটিয়ে বুদ্ধি করে সমস্ত সমাজে, বাঙালি সমাজের একটা বিভেদের যে বীজ বোনা ছিল, সেই বীজটা কিভাবে আরো বিভেদের দিকে নিয়ে যাচ্ছে, এই মানে বিভিন্ন চক্র, সেইটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছিলেন। আমার মধ্যে সাংবাদিকদের মহোদয়দের সফলতা এই জায়গায়।
ছোট্ট একটা ঘটনা, কিন্তু তার মাধ্যমে পুরো সমাজকে নাড়া দিয়ে যায়। তাই দেবরাজ বাবুকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমি এবং আবারও আপনাদের এই অনুষ্ঠানে আমি কলকাতা থেকে আমাকে আমন্ত্রণ জানিয়ে এনেছেন এবং আপনাদের এত গুণীজন, বিশেষ করে এই ঝুমুরের সম্বন্ধে, দিদির সাংবাদিকতার সম্বন্ধে যে কথা বললেন, আমি অভিভূত। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ সুসম্মানীয় অশোক দাস মহাশয়কে বক্তব্য রাখার জন্য হার্দিকভাবে অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহাশয়কে। প্রথমেই শ্রদ্ধা জানাই যারা শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বসে রয়েছেন মঞ্চে এবং আমার সামনে যারা রয়েছেন সকলকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত নই, জেলা বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্ত, কিন্তু জানি সাংবাদিকতা একটা মহৎ পেশা এবং আজকে যুগে সাংবাদিকদের কী ভূমিকা সবাই বুঝতেই পারছেন, কারণ যুগটা কোন দিকে এগোচ্ছে। প্রতি মুহূর্তে সাংবাদিকদের একটু বিরাট বড় দায়িত্ব রয়ে গেছে। সেই দায়িত্ব পালন করে আসছেন দেবরাজ আর রূপসী বাংলা। দেবরাজের সঙ্গে আমার এখানে আসার সাথে সাথেই প্রায় পরিচয়, কারণ আমি ছিলাম আগে, পরে যখন এসেছি নেক্সট পেজে তখন থেকে পরিচয়, এবং দেবরাজ নিয়মিত আমার বিজ্ঞান কেন্দ্রে আসে। তা যারা কলকাতা থেকে পুরুলিয়া সবাই জানেন যে এই যে বিজ্ঞান কেন্দ্র, সেই বিজ্ঞান কেন্দ্র ভারত শুধু না এশিয়ার মধ্যে একটা জায়গার বিজ্ঞান কেন্দ্র। এতক্ষণ পর্যন্ত যারা পুরুলিয়ার ব্যক্তিত্ব যারা বলছেন তারা পুরুলিয়া নিয়ে আবেগতাড়িত হয়ে পড়ছিলেন। কারণ আবেগতাড়িত হয়ে পড়ছেন কারণ পুরুলিয়া একটা সক্রিয় বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্য সত্যি সত্যি আলাদা, যেটা দিব্যেন্দুদার কথায় বারবার দেখছেন পুরুলিয়ার ভাষায় ফিরে আসছে। আমরা পুরুলিয়া মানভূমের লোক, আমিও নিজে এখানকার লোক। আমরা সবাই জানি যে আমরা একটু স্বতন্ত্র হয়তো বাইরে থেকে দেখতে রুক্ষ সূক্ষ্ম ভূমির মতোই, কিন্তু ভেতরটা একটু অন্যরকম সকলেরই। তো পুরুলিয়ার যে কথা বলতে চাইছিলাম, সাংবাদিকদের আরেকটা বড় দায়িত্ব রয়ে গেছে। তার তরুণ অনেকেই আসছেন প্রজন্ম সাংবাদিকতা এগিয়ে, তাদের কথা শুনলাম একটু, তাদের অনেকে অনুরোধ করবো পুরুলিয়ার বিজ্ঞানের ইতিহাসটাও একটু তুলে ধরার জন্য। কারণ যে পুরুলিয়া একটা বিজ্ঞান কেন্দ্র তৈরি করতে পারে, এখানে কোন সময় স্বপ্ন দেখছে 1966 সালে সারা ভারতবর্ষে তখন একটাও জেলা স্তরে বিজ্ঞান কেন্দ্র নেই। পুরুলিয়া মানুষরা নিজেরা করছে। এই যে এক জিদি ঘুঁ ধরা, যে ঘুঁ ধরা মানুষরা সবাই এখানে তার প্রত্যেকে কিন্তু ভেতর থেকে দেখবেন সবাই একটা ঘুঁ নিয়ে বসে থাকবেন, এটা পুরুলিয়ার বৈশিষ্ট্য। কিন্তু সেই বৈশিষ্ট্য অনেক সময় সাফল্য নিয়ে আসে। এই সাফল্য সারা ভারতবর্ষ নয়, বিশ্ব নয়, এশিয়াকে লিখে দিয়েছে যে বিজ্ঞান কেন্দ্র কীভাবে তৈরি করতে হয়। পার্লিয়ামেন্টে কথা হচ্ছে যে হাউ পুরুলিয়া গেটস এ সায়েন্স সেন্টার when so many states don't have even a single science center. তখনকার দিনের শিক্ষামন্ত্রী উনি বলছেন যে the nation should take a lesson from the people of Purulia how to set up a science center. It is not donated to Purulia people, not gifted. They have earned the science center. আমরা এটা অর্জন করে নিয়েছি। তো পুরুলিয়ার মানুষ অর্জন করতে পারে, এই ক্ষমতা রয়েছে। কলকাতা থেকে সাংবাদিক এসছেন সদ্দেহ, ওনাকেও আমরা জানাই যে আমাদের কিন্তু এই জেলা বিজ্ঞান কেন্দ্রটা করেছে। সেই সময় আমি দেখতাম, আমি তখন স্টুডেন্ট লাইফ পেয়েছিলাম, তখন দেখতাম মুক্তি প্রেস থেকে ওনারা সব পায়ে হেঁটে আসতেন বিজ্ঞান কেন্দ্রে, বিজ্ঞানে একটা খবর সংগ্রহ করার জন্য। বিজ্ঞানের খবর দেওয়া নিশ্চয়ই খুব কঠিন, বিজ্ঞান জার্নালিজম বা সায়েন্স জার্নালিজম ভেরি টাফ আমি জানি, কিন্তু অনেকেই করে। এবং আমরা পুরুলিয়া যারা অনেকে এই কথা প্রসঙ্গে যারা ছোটো ছোটো সংবাদপত্র চালায়, তারা কিন্তু অনেক বড় তথ্য রাখতে পারে। আমরা এখন যখন আমি বিভিন্ন লেখালেখি লিখি বিভিন্ন জায়গাতে, তখন আমাকে সেই মুক্তি পত্রিকা খুঁজে খুঁজে বার করতে হয়। যে মুক্তি পত্রিকা থেকে আমি প্রথম পেলাম যে এখানে প্রফুল্লচন্দ্র রায় এসেছিলেন পুরুলিয়ায়। আমি মুক্তি পত্রিকা থেকে পেলাম যে একবার সত্যনাথ বসুকে নিয়ে এসেছিলেন জ্ঞানচন্দ্র বসু, তখন তার ছাত্র ছিলেন। সেই যে খবরগুলো, টুকরো টুকরো খবরগুলো, যেগুলো হয়তো আমরা বড় বড় পত্রিকায় ছাপি, দেশ পত্রিকায় ছাপি, কিন্তু সেইগুলোর আকর কিন্তু আমাদের এই ছোটো ছোটো পত্রিকাগুলো, সেগুলোকে নিয়ে সংগ্রহ করে। আর যারা বড় বড় পত্রিকা দেখেন বা বিদেশের জার্নালে দেখেন, তাদের কিন্তু এগুলো বিরাট হেল্প করে। তা যারা বড় বড় লেখা লেখেন তাদের তথ্য আপনারা রূপসী বাংলা এগিয়ে যান। রূপসী বাংলার সঙ্গে সাংবাদিক যারা রয়েছে তারাও আর এগিয়ে যান। সবাইকে আমি সেই আগামী দিনে আমি সেই শুভ কামনা করছি। সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহাশয়কে। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। কলা বেচো, কয়লা বেচো, বেচো মটর দানা, বুকের জ্বালা বুকেই জ্বলুক, কান্না বেচো না। ঝিঙে বেচো 5 শিকেতে, 1000 টাকাই সোনা। বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না। ইচ্ছে হলে খরদর বেচো,
কল্পনা তো মানা, হাতের কলম জনম দুঃখী তারে বেচনা, হাতের কলম জনম দুঃখী তারে বেচনা। বক্তব্য উপস্থাপন করার জন্য মঞ্চ থেকে চলে গেছে নিচে নিশীথ ভূষণ মাহাতো, হার্দিকভাবে অনুরোধ করছি। সবাইকে নমস্কার, জোহার এবং আদাব। উপস্থিত পুরুলিয়ার যত গুণীজন রয়েছেন তার মধ্যে বিশিষ্ট কবি, আমি তাকে আদর করে পুরুলিয়ার রবি ঠাকুর বলে ডাকি, শ্রী সুনীল মাহাতো মহাশয়। দিদি রয়েছেন, যিনি পুরুলিয়ার সংবাদপত্র জগতের প্রথম নক্ষত্র বলতে পারেন, মহিলাদের মধ্যে তিনিই প্রথম সাংবাদিকতা করছেন, দিদি একটি লায়ক। উপস্থিত রয়েছেন জেলার বিশিষ্ট সাহিত্যিক শ্রী রবীন পান্ডে মহাশয়, যিনি বেশ কিছু উপন্যাস লিখে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন অনেকটাই। রয়েছেন আমাদের সকলের সাংবাদিকদের দাদা হিসেবে অনির্বাণ দা, যিনি জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি। আর রয়েছেন কলকাতা থেকে আগত বিশিষ্ট সমাজসেবী অশোক দাস মহাশয়। আর রয়েছেন পুরুলিয়া বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক মহাশয় ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহাশয় এবং আমার ভাই দেবরাজ মাহাতো। আমি এই মুহূর্তে আপনাকে যেটুকু আপনাদের শোনাতে চাইব, আপনারা যদি 2 মিনিট সময় দেন, ওই একটা অগ্নি শিশুর কথা আমি আপনাদের কাছে শোনাবো। শিশুটির নাম, বা আমি তাকে আদর করে শিশু বলছি, ছেলেটার নাম হচ্ছে দেবরাজ। এখন সেটা নাম পাল্টে সে নিজেই করে নিয়েছে দেবরাজ, তার কিন্তু আসল নাম অন্য ছিল। ওর নাম দেবরাজ মাহাতো নয়, আসল নামটা মানে তারা যারা হয় তারা কিন্তু, যেমন মিঠুন চক্রবর্তীর নাম ছিল আগে গৌরাঙ্গ চক্রবর্তী নাকি, সেটা পরে যখন তারা হয়ে গেলেন তার নাম হয়েছে মিঠুন চক্রবর্তী। আমাদের সেই ছেলেটির নাম ছিল আগে রাজারাম মাহাতো। ছেলেটি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে, সত্যি আমার পাশের গ্রাম, একটা কংসাবতী নদীর 1.5 কিলোমিটার তফাৎ আমাদের বাড়ি দুজনের, কিন্তু অত কাছের থেকেও আমার প্রথম তার সঙ্গে গ্রামের সীমান্তবর্তী এলাকায় পরিচয় ছিল না। আমার যেটা পরিচয় হয়েছিল সেটা পুরুলিয়া শহর। ঘটনাচক্রে একদিন সে এসছে পুরুলিয়া, আর আমি ওই ভারতভূমি যে অফিসে বসছিলাম, সে জিজ্ঞাসা করছিল এডিটর মহাশয় আছেন কি। আমি তার প্রশ্ন শুনছিলাম, আর একজন ভদ্রলোক যিনি বসছিলেন ওই পত্রিকার বিশেষ দায়িত্বে ছিলেন, আমি তার নাম করে ছোট করবো না বা তাকে অসম্মান করার চেষ্টা করছি না, কিন্তু তিনি বিদ্রুপ করে তাকে কথা বলেছিলেন। খুব আমার খারাপ লেগেছিল বিষয়টা, যে এডিটর কি করবে, আমাকেই বল, আমি এডিটর। এরকমভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে উত্তর দেওয়ায় আমি অনেকটাই দুঃখ পাই এবং এর সাথে বাইরে গিয়ে কথা বলে ধীরে ধীরে আমি আমার যিনি প্রণম্য, যিনি আমাকে এই লাইন এনেছিলেন, সেই কৌশিক বোস মহাশয়কে তার কথা বলি এবং তিনি সেই সুযোগটা দেন। আমি শর্টে সেকশন বলছি কারণ একটা অগ্নি স্ফুলিঙ্গকে আমি কানতে দেখলাম, যেটা আমার মোটেই ভালো লাগছে। মানে কথা বলার ক্ষেত্রে একটা যে জোশ নিয়ে এসেছিলাম, যে ছেলেটাকে নিয়ে অনেক কিছু বলবো, হয়তো আমিও আবেগতাড়িত হয়ে যাচ্ছি। সিয়ানদের মধ্যে এটা একটা হয়তো দোষ বলতে পারেন, যে আমরা দ্রুতই আবেগতাড়িত হয়ে কিছু বলার ক্ষমতা হারাই যখন সেই রকম পরিস্থিতি আসে। আজকে আমারও সেই রকম প্রথমে একটা পরিস্থিতি এসেছিল, যে ভাইটি দীর্ঘদিন ধরে তার সরাসরি আমার সাক্ষাৎ ছিল না, সে কিন্তু একটা স্বপ্ন দেখেছিল ছেলেটা বাউন্ডুলে। আমি যদি কবির ভাষায় বলি, বাউন্ডুলে সেই ছেলেটা গ্রামে ছাগল চড়াতে গিয়ে স্বপ্ন দেখছিল একটা রেভলিউশন করা, বিপ্লব করা। কি সেই বিপ্লব? সমাজের বঞ্চনা, নিপীড়ন ইতিহাস তুলে ধরা তার একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা প্রকাশ করার সেই ইচ্ছাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল হয়তো। আর সেই স্বপ্নটা হয়তো কয়েক বছর আগে আমিও দেখেছিলাম, কিন্তু আমরা সেই প্ল্যাটফর্ম পেয়েও আমরা পরাজিত সৈনিকদের দলে পড়ে গেছিলাম। সে বহু প্রতিবন্ধকতার জন্য এই বিষয়টা হয়েছে আমার ক্ষেত্রে। কিন্তু আমার হাত ধরে একজন প্রতিভা, যে প্রতিভাকে কথাই বলে যে প্রতিভাকে তো আড়াল করে রাখা যায় না, সূর্যকেও তো আড়াল করে রাখা যায় না, হয়তো সে আমার হাত ধরে এসেছে। আমি তার দাদা হিসেবে আমি তাকে এটাই বলবো, আমারও যেরকম স্বপ্ন ছিল একটা বিশেষ আদর্শ নিয়ে সাংবাদিকতা করা, সত্যটাকে তুলে ধরা, বঞ্চনা নিপীড়নকে ইতিহাস সেই সকল মানুষদের কথা তুলে ধরা, এই ধরনের স্বপ্নটা আমি দেখছিলাম। আমিও সেই লাইনে এসেছিলাম, হয়তো সুযোগও পেয়েছিলাম, এখনও সেই লাইনে আছি, আমারও সেই লড়াইটা জারি আছে। কিন্তু আমি যেটার জন্য আজকে সব থেকে বেশি গর্ব অনুভব করছি, সেটা ঘরে থাকলেও করি, হ্যাঁ,
সেটা হচ্ছে রূপসী বাংলা যে চ্যানেলটা যে নিয়ে এসেছে সেই ভাই আমার ছোট ভাই দেবরাজ মাহাতো, যার অতীত নাম ছিল রাজারাম মাহাতো। সে কিন্তু আমার দেখা স্বপ্নগুলো আমি আমার হাত ধরে এসেছে বলে আমি পুরো তার কৃতিত্ব কোনোই নিতে চাইছি না। আমি আমার পুরো স্নেহাশীর্বাদ রইল তার কাছে। আমার দ্বারা যতটুকু সম্ভব তার সঙ্গে সহযোগিতা রয়েছে। আমি সেই লাইনে থাকলেও আমার ভাইটিকে আমি যথাযোগ্য সহযোগিতা করার চেষ্টা করব। তার যে স্বপ্ন, আমার স্বপ্নটা তার চোখে হয়ে যদি ফুটে আসে আর যদি সেটা পরিপূর্ণ হয়, সমাজের মানুষের কাজে লাগে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি গর্বিত আমিই হব। আর আপনারাও সাথে সাথে সেই গর্বের ভাগিদার হবেন। আমি দেবরাজ ভাইয়ের সঙ্গে আছি, যতটা সহযোগিতা লাগে আমার ক্ষেত্রে সেটা আমি তাকে দেব। আর বিশেষ কিছু না বলে, কথা দীর্ঘায়িত না করে, আমি রূপসী বাংলা চ্যানেল এবং দেবরাজ ভাইয়ের যে বিপ্লবী মানসিকতা, সেই মানসিকতাকে সম্মান জানিয়ে একটা কথা একটু বলতেই হয়। আমরা সাংবাদিকরা সবাই মনে করি যে স্রোতের বিপরীতে আমরা কিছু করে দেখাবো, কিন্তু যখন সেই স্রোতে ঢুকি তখন আবার সেই স্রোতে ভেসে যায়। অর্থাৎ বলতে চাইছি, দাদা যেটা বলে দিলেন তার দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা, আমরা বলতে চাইছি একটা কথা, কিন্তু মিডিয়া হাউসের যে তাদের যে তদারকি, তাদের হয়ে তখন চলতে হয়। এমন হতে পারে যে আমরা বলতে চাইছি এইটা সত্য কথা, সেখানে কিন্তু আপনাকে প্রভাবিত করবে যে আপনি এইটা বলবেন না, এইটা বলবেন। ফলে সেক্ষেত্রে আমরা যেটা একটা জেদ নিয়ে সাংবাদিকতা লাইনে এসেছি সেটা হয়তো সময় ক্ষেত্রে করতে পারি না, কিন্তু দেবরাজ ভাই সেই স্রোতের বিপরীতে হেঁটেই সফল হয়ে দেখিয়েছে। তার যে চ্যানেল, সে যখন বিভিন্ন হাউসে কাজ করতো তাকেও সেই রকম বোধহয় নিয়ন্ত্রণ করা হতো যে আপনি এটা লিখতে পারবেন না, এটা বলতে পারবেন না। সে তখন সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য সে নিজের চ্যানেল খুলে বসেছে, যেটা কত বড় আস্পর্ধার কথা। পুরুলিয়ার মতো একটা প্রত্যন্ত এলাকায় একটা চ্যানেল খুলে বসা, আমরা স্বপ্ন দেখি সবাই ঘুমিয়ে ঘুমিয়ে গাছতলায়, কিন্তু সেইটাকে করে দেখানোর যে দুরন্ত আস্পর্ধা রয়েছে এই ছেলেটির মধ্যে, সেই গ্রামেগঞ্জে ছাগল চড়ানো সেই ছেলেটার মধ্যে, এইটা কিন্তু আমার একদম পুরো একদম গোড়ার থেকে দেখা। কোথায় কলকাতায় গেছে, কিন্তু তার স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু বুকে আঁকড়ে ধরে রেখেছে। আবার ফিরে এসে সেই স্বপ্নকে সফল করার জন্য যা যা করা দরকার। স্রোতে এখানে বলতে গেলে একটা কথা বলতেই হয়, এখানে একটা বড় স্রোত আছে, বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে তাকে লিখতে হয়েছে। সেক্ষেত্রে তাকে আবার ধমক এমনকি হাতে তাকে মারও খেতে হয়েছে। তো এই যে এত বড় আস্পর্ধা নিয়ে সাংবাদিকতা করা এবং সেটা নিয়ে সে নিরন্তর কথা বলছে চোখে চোখ রেখে, এটা কিন্তু একটা বিরাট আস্পর্ধা ছাড়া হয় না। আপনারা জানেন যে সাংবাদিকতা করতে গেলে আপনি যদি কারো প্রতিবাদ করেন, কারো বিরুদ্ধে লেখেন বা বলেন, সেক্ষেত্রে এখন তো সবার হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে, কখন না আপনাকে হয়তো পিটে দিল, আপনি পরপারে চলে গেলেন। এইরকম একটা ভয় কিন্তু কাজ করে। তা সত্ত্বেও ছেলেটি এই কথা বলছে সবসময়। যারা সমাজের যারা বদমাইশি যারা করছে, যারা ধরুন সমাজের শত্রু, তাদের মুখোশটা ঘোচাচ্ছে, নিরন্তর তিনি এই কাজটা করে চলেছে। এই জন্য অবশ্যই তার কত তারিফ করি আমি, বা আপনারা কতই তাকে প্রশংসা করেন, সেটা বোধহয় পুরোপুরি তার সম্মানের যোগ্য নয়। আমি আর বিশেষ কিছু কথা বলছি না। আমি দেবরাজ ভাইয়ের আবার দীর্ঘায়ু কামনা করছি। তার পথ চলার বিপ্লব যে জারি আছে সেটা যেন আরও বড় হয়, দীর্ঘদিন চলে, রূপসী বাংলা আরও বড় হোক, এই কামনা করে আমি সবাইকে আবার ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ নিশিতভূষণ মাহাতো মহাশয়কে। রূপসী বাংলা মানে কথা নদী ভেসে চলা, রূপসী বাংলা মানে সাত সুরে কথা বলা, রূপসী বাংলা মানে দীপ্ত অঙ্গীকার, রূপসী বাংলা মানে প্রিয়তার সম্ভার। আমাদের প্রথম পর্বের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটি শেষ হলো। এরপরে আমাদের সাংবাদিকদের সম্বর্ধনা এবং গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যাব। রূপসী বাংলার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে যে মহৎ প্রাণের মহৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাতে এরপরে সাংবাদিকদের সম্বর্ধনা। প্রথমে ডেকে নিচ্ছি সাংবাদিক দীপু পরামানিক মহাশয়কে। দীপু পরামানিক, তাকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন শ্রদ্ধেয় সুনীল দা।
সাংবাদিকদের সম্বর্ধনা জ্ঞাপন করছি আমরা, তারপরে আমরা গুণীজনদের সম্বর্ধনা করব, তারপরে আমাদের অনুষ্ঠান চলবে এইভাবে। দিব্যেন্দু মাহাতো মহাশয়, তুলে দিচ্ছেন মীনাক্ষী লায়েক মহাশয়া, শ্রদ্ধেয়া মীনাক্ষী তুলে দিচ্ছেন। পরবর্তী সাংবাদিক সংবর্ধনা সঞ্জয় সিং মাহাতো, তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় রবীন পান্ডে মহাশয়। মৌসুমী কোলে সম্বর্ধনা তুলে দেবেন শ্রদ্ধেয় অশোক দাস মহাশয়। নয়ন কৈরি, পরবর্তী সম্বর্ধনা প্রাপক নয়ন কৈরি, সম্বর্ধনা তুলে দেবেন ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহাশয়। পরবর্তী সম্বর্ধনা প্রাপক রেজাউল কোটাল, সম্বর্ধনা তুলে দেবেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার সাংবাদিক রেজাউল কোটাল। সম্বর্ধনা প্রাপক এনামুল ভূঁইয়া, সম্বর্ধনা তুলে দেবেন নিশীথ ভূষণ মাহাতো মহাশয়। বর্ধমান থেকে এসেছেন দেবাশিস ঘোষ, তাকে সম্বর্ধনা তুলে দেবেন দেবরাজ মাহাতো মহাশয়।
সংবর্ধনা প্রাপক জয়শ্রী দে সংবর্ধনা তুলে দেবেন মীনাক্ষী লায়েক মহাশয়া। পরবর্তী সংবর্ধনা প্রাপক আশিক আনসারি তুলে দিচ্ছেন সুনীল মাহাতো মহাশয়। আশিক আনসারি পরবর্তী সংবর্ধনা প্রাপক চিরঞ্জিত ব্যানার্জি তুলে দিচ্ছেন রবীন পান্ডে মহাশয়। পরবর্তী সংবর্ধনা প্রাপক অমরেশ দত্ত সংবর্ধনা তুলে দেবেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অমরেশ দত্ত অমরেশ দত্ত সংবর্ধনা প্রাপক। অমরেশ দত্ত মহাশয় দেবরাজ মাহাতোর হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। দুর্বাদল চন্দ্র তুলে দিচ্ছেন অশোক দাস মহাশয়। পরবর্তী সম্বর্ধনা প্রাপক অমর্ত্য মাহাতো তুলে দিচ্ছেন ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহাশয়।
অমর্ত্য মাহাতো, এরপরে আমরা গুণীজন সম্বর্ধনা তুলে দেব। অতীশ মাহাতো, অতীশ মাহাতো, তুলে দিচ্ছেন নিশীথ হোসেন মাহাতো। বিশিষ্ট গুণীজন সম্বর্ধনা অতীশ মাহাতো। যদু সাউ, যদু সাউ তুলে দিচ্ছেন মীনাক্ষী লাইক মহাশয়া। ব্রততী পরামানিক, ব্রততী পরামানিক তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় সুনীল দা। গুণীজন সম্বর্ধনা শ্বেতা মুখার্জি, শ্বেতা মুখার্জি তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় রবীন পান্ডে মহাশয়। ভূষণ ঘোষাল, ভূষণ ঘোষাল তুলে দেবেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। গুণীজন থেকে আবার সাংবাদিক সম্মাননে ফিরে যাই। ভরত কিশোর মাহাতো সাংবাদিক, সংবর্ধনা তুলে দেবেন শ্রদ্ধেয় অশোক দাস মহাশয়। বিশিষ্ট সাংবাদিক বংশীধর সিংহ তুলে দিচ্ছেন ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহাশয়। বংশীধর সিংহ
কবির আনসারী তুলে দিচ্ছেন মীনাক্ষী নায়ক মহাশয়। এটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান পুরুলিয়া ফাউন্ডেশন, তাদেরকে সংবর্ধনা করা হবে আজকের এই মঞ্চে। শ্রদ্ধেয় সুনীল দা তাদের হাতে সংবর্ধনা তুলে দেবেন। পুরুলিয়া ফাউন্ডেশন। যে অনুরোধটুকু এসেছিল রবীন্দ্রের কাছ থেকে বংশীধর সিংহের কণ্ঠে, বেশি না, 2 লাইন, একদম 2 লাইন ঝুমুর আমরা, কারণ আকাশ প্রান্তর নদী হোক কান্তর, জীবনের গানে তুই ফিরে আয়, সে আমরা জীবনের গানেই ফিরে আসবো বংশীধর সিংহের কণ্ঠে। সমস্ত উপস্থিত জ্ঞানী গুণী জনদের প্রথমেই জানাই শ্রদ্ধা, আমার ছোটদের স্নেহাশিস। আষাঢ়ের যদিও মাঝামাঝি হয়েছে, কিন্তু কাঁসায় ঠন ঠন করছে, এক ফোঁটাও জল নেই। গতকালকের যে হালকা বৃষ্টি হয়েছে তাতে মনে হয় শুক্তি পাটাও ডুববে। যাই হোক, তো সুনীলদার অনবদ্য সৃষ্টি কাঁসায়ে ভাষাইকে কচি কদম ফুল, কিন্তু কাঁসায় এখন ভাষার জল না থাকলেও যাই হোক, উনি লিখেছেন তখন হয়তো জল ছিল। গানটা কুড়মালি ভাষায় লেখা, আমার উচ্চারণের প্রতিবন্ধকতা অবশ্যই রয়েছে, স্বীকার করে নেওয়াই ভালো, তবু চেষ্টা করছি। কাঁসায়ে ভাষাইকে কচি কদম কুমারী কুমারী ভাবি ব্যাকুল শিলায়ে বিলাইকে মালারে ইজিরি গুয়ায়ে কারিনা ধোয়াইকে ইজিরি গুয়ায়ে ইজিরি গুয়ায়ে কারিনা ধোয়াইকে কারি কোয়েল কাঁদি গেলারে সখী কারি কোয়েল কাঁদি গেলারে
সখী কারি কোয়েলে কাঁদি গেলা রে সখী পিরিতি করবে জ্বালা ইজিরি গুয়ায় কারি না ধোবাইকে ইজিরি গুয়ায় কারি না ধোবাইকে কারি কোবেল কাঁদি গেলা রে সখী কারি কোবেল কাঁদি গেলা রে সখী কারি কোয়েল কাঁদি গেলা রে সখী পিরিতি করবেড়ি জ্বালা সখী পিরিতি করবেড়ি জ্বালা সখী পিরিতি করবেড়ি জ্বালা। অনেক অনেক ধন্যবাদ বংশীধর সিংহ মহাশয়কে। আমরা জানি যে মাটিতে পা ফেললেই নাচ আর কথা বললেই গান,